দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাবো শিরোনামগুলো। গাজীপুরের ডুয়েটে ভিসির যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, বাড়তি পুলিশ মোতায়েন। এবার রাজধানীর পঙ্গু হাসপাতালে সন্ত্রাসীদের মহড়া, আউটসোর্সিং এর লোক নিয়োগ না দেয়ায় সহকারী পরিচালককে হত্যার হুমকি, 2 জন আটক। আসছি আর যেন আসার আগে না বলে গেলাম কাজটা যেন হয়, এই কথা বলতে বলতে তারা নিয়ে আসছে। ওদের 30 জনকে নিয়োগ দিতে হবে এবং এইটা বলতে যে তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে, জীবন নাশের হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রীকে হয়রানি মামলায় অভিযুক্ত 282 সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ। তথ্যমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ। চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। গুম কমিশনের খসড়া নিয়ে সন্তুষ্ট নন আইনমন্ত্রী, বললেন মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বেশি শিকার হন রাজনৈতিক কর্মীরাই। ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধর, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু। ধাক্কা দেখে দিয়েছি, এক পর্যায়ে আমার মাকে হাতের কিনকিনি মেরে আমার মাকে ফেলে দিয়েছে। আমি হাসপাতালে নিয়ে আসি, হাসপাতালে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে টেলিভিশনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তায় ফুটবল প্রেমী দর্শকরা। সমস্যা হবে না আশ্বস্ত করলেন সম্প্রচার মন্ত্রী, কাজ করছে ফেডারেশন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালায়। অন্যদিকে ছাত্রদলের দাবি, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে শিবির। এখনও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই উত্তাপ ছড়ায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। আজ রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয় সরকার। শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভিসির ক্যাম্পাসে আসার খবরে সকাল থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও উপাচার্যের পক্ষ নেয়া শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমরা সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মক প্রোটেক্ট করার চেষ্টা করি। যিনি আমাদের অভিভাবক হবেন, ভিসি হবেন, এটা ডুয়েটের মধ্যে ঠিক হতে হবে। কারণ হয়েছে আমাদের ডুয়েটের যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। অন্যদিকে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছে শিবির। ভিসি স্যার শঙ্কিত ছিল, ভয়ের ভিতরে ছিল, তো আমরা ভিসি স্যারকে বাইরে রিসিভ করে আমরা গেটের দিকে অগ্রসর হই। গেটে গিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করি, অতর্কিতভাবে আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা রাষ্ট্রকে সম্মান জানাই, সরকারি সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা চাই এই ভিসি দায়িত্ব গ্রহণ করব। এখানে ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তিদের বি টিমের নেতৃবৃন্দদের মাধ্যমে আজকের এই হামলা তারা চালাইছে। ডুয়েট ছাত্রদল কখনোই এই সহিংসতাকে সাপোর্ট করে না। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আউটসোর্সিংয়ে লোক নিয়োগের দাবিতে এবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহকারী পরিচালককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সরাসরি হাসপাতালের কক্ষে গিয়েই হুমকি দেয় 10 থেকে 15 জনের একটি গ্রুপ। জানা গেছে তারা কালা রাকিব ও পিচ্চি রাকিব গ্রুপের সদস্য। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 11:47 জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ঢোকে 10 থেকে 15 জন। পরে হাসপাতালের সহকারী পরিচালক রশিদুল আলমের কক্ষে যায় তারা। ভেতরে থাকা 3 কর্মকর্তা কর্মচারীকে বের করে দেওয়া হয়। বাইরে থাকে তাদের 3 সদস্য। প্রায় 10 মিনিট ডাক্তার রশিদুলকে আটকে রাখে তারা। এই সময় কক্ষের বাইরে থাকা আনসার সদস্যদের নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় এই গ্রুপের সদস্যরা আউটসোর্সিংয়ে 30 জন লোক নিয়োগ দিতে বলে। কথা না শুনলে পিস্তল দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। ওদের এনি হাও কাজ দিতে হবে, ওদের 30 জনকে নিয়োগ দিতে হবে এবং এইটা বলতে যে তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে, জীবন নাশের হুমকি দিছে এবং আমাকে আগ্নেয়াস্ত্র দেখাইছে আর উঠাই নিয়ে যাওয়ার হুমকি দিছে। বলে গেছে আর যেন আশা লাগে না, আসছি আর যেন আশা লাগে না, বলে গেলাম কাজটা যেন হয়, এই কথা বলতে বলতে তারা নিয়ে আসছে। আমরা তো ভিতরে এখন যা হয়েছে আমরা তো তা জানি না, আমাদেরকে ভিতর থেকে কিছু বলে নাই যে এরকম ভিন্ন ঘটনা হইতেছে। মানুষের জীবনের নিরাপত্তারই প্রধান কাজ এবং সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি এটা ব্যবস্থা করেন এবং এই ভয়হীনভাবে যেন আমরা প্রত্যেকটা অফিসার সবাই যেন কাজ করতে পারে। ঘটনার পর মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় 9 জনকে। তারা পিস্তল রাকিব ওরফে কালা রাকিব এবং পিচ্চি রাকিব গ্রুপের সদস্য বলে জানা গেছে। কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলার পরে আমরা কিছু নাম পাই। তো এখানে আউটসোর্সিংয়ের যাদেরকে নিয়োগ করা হবে, এই নিয়োগ সংক্রান্ত যে বিষয়, সে বিষয়টি নিয়েই মেনলি জটিলতা তৈরি হয়েছে। তো আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। চিকিৎসককে হত্যার হুমকির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের একজন স্বপন, অন্যজন আলামিন। স্বপনের নেতৃত্বেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যায় সন্ত্রাসীদের 2 পক্ষ। ভিতরে তো থ্রেট দিয়ে আসছেন। আমি তো থ্রেট দিই নাই। কে থ্রেট দিছে? যারা ছিল আমরা আপনারা দেখেন না ক্যামেরাতে, আমরা কইছিলাম। এই ঘটনায় মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে বিভিন্ন হয়রানিমূলক মামলায় অভিযুক্ত 282 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে সম্পাদক পরিষদ। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে এই তালিকা দেয়া হয়। সম্পাদকরা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ এমনকি সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। তালিকাটি আন্তরিকতার সাথে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সম্মতিক্রমে গণতান্ত্রিক গণমাধ্যম আইন তৈরির জন্য একটি পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 2024 সালের 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয় বহু মামলা। এসব মামলায় কারাবন্দী রয়েছেন অনেক সাংবাদিক। অনেককে আদালতে দিতে হচ্ছে নিয়মিত হাজিরা। দীর্ঘদিন ধরেই হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে তা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আসছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। রোববার বিভিন্ন মামলায় অভিযুক্ত 282 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে সম্পাদক পরিষদ। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং তথ্যমন্ত্রীকে বলেছেন এবং এই ব্যাপারে ওনারা একটা উদ্যোগ নেবেন। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। একই সাথে গণমাধ্যম আইনে থাকা অগণতান্ত্রিক দিকগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সম্পাদকরা। একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্যে আমরা সম্মত হয়েছি। আর অন্যান্য যে সমস্ত নানান ত্রুটি বিচ্যুতি
প্র্যাকটিসের মধ্যে আছে সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। মামলাসহ সম্পাদকদের তুলে ধরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের উপর বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বেশি শিকার হন রাজনৈতিক কর্মীরা, এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গুম কমিশনের খসড়া নিয়েও নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার দরকার নেই, এতে করে সংকট তৈরি হয় বলেও মন্তব্য করেছেন মন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে অংশীজন সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এখানে আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা আইনের নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন। নানা প্রশ্নেরও উত্তর দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। কাউকে একদিন বেশি আটক রেখেছে, এটা অর্ডিনারি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স পেনাল কোডের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া উচিত। আর কমিশন করে দেওয়া সেটা হলো একজন গুমের শিকার ব্যক্তি তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তার পরিবারের প্রতি তাকিয়ে সেই জন্য একটা কমিশন বিশেষ দায়িত্ব দেওয়া উচিত। আইনমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের স্বার্থেই এই আইনটি হওয়া প্রয়োজন। গুম কমিশনের খসড়া নিয়ে নিজের অসন্তুষ্টির কথাও অকপটে জানান তিনি। গুম কমিশনের আইনের এই ড্রাফটিংটা নিয়ে আমি এখন পর্যন্ত নিজেই হ্যাপি না। আই হ্যাভ টু গো থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন উইদিন দিস ভ্যাকেশন এগেন। রাজনৈতিক পরিবর্তনের পর সবার মধ্যে জবাবদিহিতা এলেও আদালতের রায় লেখকদের এখনও ধরাছোঁয়ার বাইরে থাকা এবং অতীতে সুপ্রিম কোর্টে শপথবদ্ধ রাজনীতিবিদ দেখার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন আইনমন্ত্রী। তাদেরকে আমরা ফেরেশতা মনে করি, যে ওখানে গেলে সবকিছু, আদালত মানে আমাদের সবকিছুর ঊর্ধ্বে। আমরা তো সেখানেও দেখেছি যে সেখানে কিভাবে তারা ব্যবহৃত হয়েছেন, কিভাবে তারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির পার্ট হয়েছেন, পলিটিক্যাল পারসিকিউশনকে কিভাবে তারা প্রমোট করেছেন। সভায় বক্তব্য রাখেন গুমের শিকার পরিবারের সদস্য 2 এমপি। তাদের তদন্তের বিষয়ে, তাদের বিচার প্রক্রিয়ার বিষয়ে আমরা আসলে কোনো কিছু অত বেশি ভালো করে জানি না। এখনো পর্যন্ত কিন্তু আমরা আসলে জানি না যে ওনাদের বিচারটা কোন দিকে কেমন ভাবে যাচ্ছে। মানবাধিকার কমিশনকে আমরা বলবো, যাতে মানবাধিকার কমিশনকে আমরা 14 থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির পক্ষ থেকে দেখেছি কেমন ভাবে তারা প্রত্যেকটা কাজকে, কেসকে এড়িয়ে গেছে। ইফেক্টিভ কোনো ইনভেস্টিগেশন আমরা সেখানে পাইনি, এবং প্রত্যেক সময় তাদেরকে নিজেদেরকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে। অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনজীবীদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গ্রাহকের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে, এটি সরকারের ভাবনা। তবে চূড়ান্ত উদ্যোগ নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি আয়োজিত আলোচনায় এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানিয়েছেন, নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে 5টি পরিকল্পনা তুলে ধরা হবে। গ্যাস অনুসন্ধানে শুধু বিদেশি কোম্পানিকে কাজে লাগানো হবে না, শক্তিশালী করা হবে বাপেক্সকেও। উপদেষ্টার অভিযোগ, পতিত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অলিগার্কদের মোটা তাজা করা হয়েছে, তার জেরে এখন বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। 20 থেকে 25 বছর মেয়াদি এমন চুক্তি করা হয়েছে যার কারণে সরকারকে বিপদে পড়তে হচ্ছে, অথচ জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর পরিকল্পনা নেওয়া হয়নি। অধ্যাপক তিতুমির বলেন, কোনো একদিন বিদ্যুৎ লাগতে পারে, সেজন্য অহেতুক ভাড়াভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আর সাধারণ গৃহস্থালী ভোক্তার ক্ষেত্রে একটা আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দাম কাঠামো তৈরি করা হবে, কিন্তু ভুলে গেলে চলবে না যে এইখানে একটা রেগুলেটরি কমিশন আছে। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 27 মে দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
ঈদের আগের দিন অর্থাৎ আগামী ২৬ মে হবে পবিত্র হজের আরাফার দিন। সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ পালিত হয় ঈদুল আজহা। এর আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়াও। দেশ দুটি সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আগামী ২৭ মে কোরবানির ঈদ উদযাপিত হবে। অন্যদিকে তুরস্ক এবার সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিদ্যা ভিত্তিক হিসেব নিকাশের মাধ্যমে প্রস্তুত করা ইসলামী ক্যালেন্ডার অনুসরণ করে ঈদের তারিখ নির্ধারণ করেছে। তারাও ঈদ উদযাপন করবে ২৭ তারিখ। ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে হামলায় এক নারীর মৃত্যু হয়েছে কক্সবাজারের উখিয়ায়। হামলাকারীরা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী বলে অভিযোগ নিহতের স্বজনদের। হামলার শিকার ছেলেকে রক্ষা করতে গিয়েছিলেন মা। মারধর ও আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ হয়েছে এলাকায়। শনিবার রাত ৯:৩০টার দিকে রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ইউনুস নামে এক যুবককে মারধর শুরু করেন। তার বন্ধু ইমরান ছুটে গেলে তাকেও পেটায়। এ সময় ছেলে ইমরানকে রক্ষা করতে গেলে তার মা সৈয়দা বেগমের উপরও হামলা হলে তিনি অজ্ঞান হয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে মাদ্রাসার দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনা লেখা হলে দেয়াল লিখন নিয়ে ফেসবুকে পোস্ট দেন ছাত্রদল কর্মী জিশান। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ইউনুস হাহা রিয়েক্ট দিলে উত্তেজনা তৈরি হয়। এরই জের ধরে হামলা ও হত্যাকাণ্ড। বিভিন্ন নেতাকর্মীদের সাথে উপজেলা ইউনিয়ন মানে জেলা থেকে শুরু করে সমস্ত মানুষের কাছ থেকে আপনারা জাস্টিফাই করতে পারবেন আমি কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগ করছি এমন কোনো প্রমাণ থাকলে আপনারা আমার শাস্তি বিয়ে করে। হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ নিহত ও আহতের স্বজনদের। হামলায় নিহতের মেয়েসহ ২ জন নারী আহত হন। জাহিলিয়াত এখানে চলে আসে এখন আমাদের গ্রামে। এখানে হয়তো বা মতপার্থক্য থাকতে পারে, এখানে কিছু আমলি করতে পারে, হয়তো বা জামাত সমর্থক থাকতে পারে। তাই বলে যে এখানে মানুষকে মেরে ফেলতে হবে, মামলার নামে চাঁদাবাজি করতে হবে, হয়রানিমূলক আচরণ করতে হবে, এটা তো না। তবে হামলার অভিযোগ অস্বীকার করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা। যদি আপনি মামলা করেন তাহলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মামলা করা যাবে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। এটা মিথ্যার দিকে যায়েন না। ঘটনার পর ছাত্রলীগ কর্মী ইউনুসকে পুলিশ হেফাজতে নিলেও পরে ছেড়ে দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। আসার পরে থানায় আনার পরে আমি আবার ইউনুসকে জিজ্ঞেস করছি কি হয়েছে, তখন সে বলল এই ঘটনা। আমাদের পুলিশ তো জানে না যে ওই মহিলা এখানে মারামারি হয়েছে বা মারছে বা কি হয়েছে, কি আমার পুলিশ জানে। আমার পুলিশ এসে কলের ভিত্তিতে ঝামেলা হয়েছে যান, তখন ইউনুসকে পাবলিকে দিচ্ছে নিয়ে আসছে। আমার পরে এখন এই জানতে আসতে আসতে সবকিছু। রোববার বিকালে নিহতের জানাজায় অংশ নেন এলাকার সর্বস্তরের মানুষ। হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে উখিয়া টাইপালংয়ে মানববন্ধন করেছে এলাকার মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। মিরপুর শাহ আলী মাজারে হামলার নিন্দা জানিয়েছেন এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। একটি বিশেষ দলের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠার বিষয়ে তারা বলেন, এ ধরনের ঘটনায় যারাই জড়িত থাক শাস্তির আওতায় আনতে হবে। সকালে শাহ আলী মাজার পরিদর্শন শেষে এসব কথা বলেছেন নেতারা। এছাড়া মাজার পরিচালনা কমিটিতে সৎ গুরুদের অন্তর্ভুক্তি করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। বৃহস্পতিবার মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। এতে মাজারে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কি ঘটেছিল বৃহস্পতিবার? যমুনা টেলিভিশনকে কয়েকজন জানালেন, মুখে মাস্ক পরে একটি বিশেষ দলের সমর্থকরা এসে অতর্কিত হামলা চালায়। একদল ১ নম্বর গেটে খাড়া করে থুয়া, আরেক দল ভিতরে এসে আয়া সব কটার দাওয়া দিছে। মাজারের কিছু আপনার ওই যে সিন্নি সেলাতে যে সকল ডেকে টাকাগুলো মান্যতের যে টাকাগুলো দেয়
এগুলো হচ্ছে ছিনতাই করে এবং অনেককে মারধর করে তাদের মোবাইল মানিব্যাগ এগুলো হচ্ছে তারা নিয়ে যায়। আয়া প্রথমে মিছিল করছে, মিছিল কইরা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকা পরে ভাঙচুর করছে, তারপর পাগল সব সাধারণ লোককে মারছে আর সবটি মাস্ক চিন্তা ছিল। মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় সকালে পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। জনগণের টাকায়, জনগণের দানের টাকায় মাজার চলে। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, মাজার দখল করে হামলার ঘটনায় যাদেরই যোগসাজশ আছে তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেককে গ্রেফতার করতে হবে। তারা বিএনপি হোক, তারা জামাত হোক, অন্য যে কোনো দল হোক, আমরা সেটা দেখতে চাই না। তাদেরকে গ্রেফতার করতে হবে, এর বাইরে কোনো আলোচনা নাই। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র ও দেশ না বদলালে বৈষম্য দূর করা সম্ভব নয়। আমাদের মতবিরোধ থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু কথা হবে যুক্তির সাথে, শক্তির সাথে না। এই দেশকে, রাষ্ট্রকে যদি আপনি না বদলান, এই অসাম্য এবং বৈষম্য কখনো দূর হবে না। বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার বলেন, মাজারে ইজারা দেয়া বন্ধ করতে হবে। মাজার কমিটিতে সৎ গুরুদের অন্তর্ভুক্তি থাকলে দখলের চেষ্টা ও সংঘাত বন্ধ করা সম্ভব। ইজারা ব্যবস্থা বন্ধ করতে হবে। মাজারে যা কিছু আসে সেটা যেন এখানকার গরিব মানুষ পায়, সে গরিব মানুষকে পাবার ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র অবশ্যই সেটা দেখবে, সেটা ডিসি দেখবে, কোনো সমস্যা নেই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকরা। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 6 শিশুর। এর মধ্যে রাজধানীতে 3 জন সহ সিলেট, বরিশাল ও ময়মনসিংহে মিলেছে মৃত্যুর খবর। এখন পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 35 জনে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 78 জন, চিকিৎসাধীন 321 জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 3 জন। এই জেলায় হামের প্রকোপ কিছুটা কমতে থাকায় স্বস্তিতে রয়েছেন অভিভাবকরা। এদিকে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হাম ও উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 1517 জন। কিছু কিছু স্থানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সামান্য সুস্থ, আগে অনেক অসুস্থ ছিল আর কি। আর যা ওষুধ পানি সবকিছু আমাকে কেনাকাটা, এখান থেকে কিছু আমাকে দেয় নেই। কষ্ট আমাদের হয়েছে, হইলেও কিন্তু বাচ্চা তো কষ্ট তো হবেই, তো কোনো করার কিছু নেই। কোনো ঔষধ পাওয়া যায় না, এই অসুবিধার সব ঔষধ বাইরে দিয়ে কেনা লাগে। মানে হয়রানি করতেছে, কিন্তু পর্যাপ্ত যেই ইয়াটা পাওয়ার কথা, চিকিৎসাটা পাওয়ার কথা, ওইটা আমরা পাচ্ছি না। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত কমিটি গঠন ও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক উপদেষ্টা পরিষদের সব সদস্যদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন দায়ের করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখতে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মোহসিন রশিদ। তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা ওই রিটের বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করেন হাইকোর্ট। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে 3টি রিট হল হাইকোর্টে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। বিকেল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় কারিনার বনানীর বাসায়। মাগরিবের নামাজের পর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত 8টায় বনানীর দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুটবল উন্মাদনার দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র 23 দিন থাকলেও টিভিতে সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে ফিফার সাথে আলোচনা চলছে বাফুফের। অর্থনৈতিক সংকটের কারণে এক্ষেত্রে আর্থিক সাশ্রয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। গত বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দুর্নীতির তদন্ত চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
বিশ্বকাপ ফুটবলকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। দুনিয়ার সেরা সেই উৎসবে মাতে সবাই, বাংলাদেশেও, যেখানে বিশ্বকাপ উন্মাদনাটা একটু বেশি। 2026 সালের বিশ্বকাপের পর্দা উঠবে 11 জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। কিন্তু এখনও সম্প্রচার সত্য না কেনায় বিটিভিতে সরাসরি ফুটবল দেখা নিয়ে এবার অনিশ্চয়তায় দর্শকরা। এশিয়ায় সম্প্রচার সত্য পেয়েছে সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠান, তাদের সাথে এখনও বিটিভি বা বেসরকারি কোনো টিভির চুক্তি হয়নি। তবে এতে দেশে বিশ্বকাপ সম্প্রচারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সাথে আলোচনাও চলছে মন্ত্রণালয়ের। আমরা বিশ্বকাপের সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করছি ফিফার সঙ্গে, এবং সে কারণে বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে কথা বলে কৃচ্ছ্রতা সাধনের নীতিমালার অধীনে ফুটবল বিশ্বকাপ ফুটবলকে দেখানো যায় কিভাবে। আমরা তো আশাবাদী, আর ফিফা তো নিশ্চয়ই বুঝতে পারবেন। 2022 সালের বিশ্বকাপের আগেও সম্প্রচার নিয়ে সমস্যা হয়েছিল। শেষ মুহূর্তে 98 কোটি টাকায় সম্প্রচার সত্য কিনেছিল বিটিভি। একটি বেসরকারি টেলিভিশনও দেখিয়েছিল বিশ্বকাপের ম্যাচ। এবার সেই খরচ করসহ 200 কোটি টাকার কাছাকাছি হতে পারে। এরই মধ্যে সম্প্রচার সত্য পাওয়া সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড 151 কোটি টাকা দাবি করেছে। এক্ষেত্রে সাশ্রয়ের নীতির কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, আগের সম্প্রচার সত্য কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। গতবারে যেহেতু একটা দুর্নীতি হয়েছে এবং যে দুর্নীতিটা তদন্তের মধ্যে চলছে, ফলে এবারে এই ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আমরা কোনো ধরনের কোনো আর্থিক কেলেঙ্কারির মধ্যে নতুন করে যাতে কোনো মহল জড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সজাগ আছি। সরাসরি বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে ফিফার আলোচনা চললেও বিকল্প প্ল্যাটফর্মের উপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রশ্নটা হচ্ছে বিটিভি মাধ্যমে এটা দেখতে পাবে কি পাবে না, এবং বিটিভি বাংলাদেশ সরকার এবং আমাদের মন্ত্রণালয় আমরা সেই চেষ্টাটা করছি। বাট আমরা না পারলেও যে খেলা দেখা বন্ধ হয়ে যাবে তা না। এখনকার যুগে প্ল্যাটফর্ম হিসাবে এত বিকল্প আছে যে শেষ পর্যন্ত খেলা দেখা থেকে মানুষ বঞ্চিত হবেন না। মন্ত্রী বলেন, আধুনিক গণমাধ্যমের যুগে কোনো কিছুর সম্প্রচারই আটকে রাখা যায় না। গণমাধ্যম জগতে কোনো কিছুই আটকে রাখা যায় না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের নামে চাঁদাবাজির লাগাম টানতে চায় সরকার। নির্ধারিত হারের চেয়ে অবৈধভাবে বাড়তি টাকা নেওয়া বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এজন্য এলাকা ভিত্তিক হাউজিং সোসাইটির সাথে আলোচনা চলছে। পাশাপাশি বর্জ্য জলাধার বা খালে না ফেলতে বাধ্যতামূলক করা হচ্ছে বাসাবাড়িতে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ। রাজধানীর সব খালে আন্তঃসংযোগের মাধ্যমে হাতিরঝিলের মতো ওয়াটার রোড চালু করার ইচ্ছাও আছে সরকারের। রাজধানীতে বিভিন্ন বাসাবাড়ির ময়লা সংগ্রহের নামে প্রতি মাসে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা নেয়ার অভিযোগ আছে। এলাকা ভেদে প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছেমতো ফির নামে করা হয় চাঁদাবাজি। সচিবালয়ে ঢাকার বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি প্রতিমন্ত্রীর কাছে। জানালেন, সবকিছু নিয়মের মধ্যে আনতে কাজ করছে সরকার। বিভিন্ন সোসাইটির মধ্যে একটা করে পয়েন্ট করা আছে, বাড়িওয়ালারা ওই পয়েন্টে গিয়ে ময়লাটা রেখে আসবে, সেখান থেকে সিটি কর্পোরেশন পিক করবে। সোসাইটি বা সমিতি অ্যাসোসিয়েশন ওইরকম একটা প্র্যাকটিস হয়তো চালু করেছে যে পয়সা দিয়ে অন্য জনকে দিয়ে কালেকশন করায়, তারা ওই পয়েন্টে দেয়। তো এই বিষয়টা একটা সিস্টেমের মধ্যে কিভাবে আনা যায়, আমরা আগে সোসাইটিগুলো দিয়ে শুরু করব। বৈঠকে আলোচনা হয় রাজধানীর জলাবদ্ধতা নিরসন, লেক, খাল পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, কোনো খালে যেন বর্জ্য না যায় এজন্য নতুন বাসাবাড়ির অনুমোদনের ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। পুরানো বিল্ডিংগুলোকে আমরা 2 মেয়াদি বোধহয় সময় দিচ্ছি, সেফটি ট্যাঙ্কে দিব হচ্ছে 6 মাস, এসটিপি যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো যেটা, সেটার জন্য সময় দেব 2 বছর। রাজধানীতে 58টির মতো খাল আছে। এর মধ্যে সচল খালগুলোর সংস্কার করে আন্তঃসংযোগের মাধ্যমে ওয়াটার বোর্ড চালু করতে চায় সরকার। লেকগুলোকে যদি আমরা ইন্টারলিঙ্ক করে দিতে পারি, ইন্টারকানেক্ট করে আমরা ওখানে ওয়াটার বাস দিতে পারব, তাহলে আমাদের কিন্তু এই গুলশান, বারিধারা, বনানী, নিকেতন ওইসব এরিয়াতে কিন্তু আপনার ট্রাফিকটা অনেকটা কমে যাবে। সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর ডিজাইনের ব্রিজ করে পুরো লেকগুলোকে একটা কানেক্টিভিটির মধ্যে নিয়ে এসে লেকগুলোর মধ্যে যাতে ওয়াটার বোর্ড বা বিভিন্ন ধরনের পানি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তখন পরিবার পরিজন নিয়ে মানুষজন লেকগুলোর মধ্যে ঘুরতেও পারবে।
ক্ষমতায় আসার পর বিএনপি সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এতে জলাবদ্ধতা অনেকটাই কমেছে বলে দাবি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের। লাস্ট 3 মান্থে আমি জলাবদ্ধতা দেখি না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 2। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠান। এর আগে মোহাম্মদপুর থানা থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। গত 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আবু সাইদ হত্যায় উস্কানি, প্ররোচনা, সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি শুরু থেকেই পলাতক ছিলেন, সেই কারণে তার পক্ষে আইনি লড়াই করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। 32 বারের মতো এভারেস্ট জয় করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামিরিতা শেরপা। রোববার স্থানীয় সময় সকাল 10টার দিকে 29,000 ফুটের উঁচু এভারেস্টের চূড়ায় 32তম বারের মতো পা রাখেন তিনি। এ নিয়ে 56 বছর বয়সী কামিরিতা শেরপা ঐতিহাসিক এক মাইল ফলক স্পর্শ করলেন। সর্বপ্রথম 1994 সালে এভারেস্ট জয় করেন তিনি। এরপর প্রতি বছরই একবার হলেও দুর্গম এই শৃঙ্গ জয় করেছেন দুঃসাহসী এই অভিযাত্রী। সবশেষ 14 পিকস এক্সপেডিশন কোম্পানির পর্যটক দলের প্রধান গাইড হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন এই শেরপা। কামিরিতার এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে নেপালের পর্যটন বিভাগ। একই দিনে আবার 52 বছর বয়সী লখপা শেরপা প্রথম নারী হিসেবে 11তম বারের মতো এভারেস্ট জয় করেছেন। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।